প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে আরও একটা ভালো খবর আছে। আমাদেরই ইউটিউবার আর কি, আমরা যে কাজ করছি তিনিও সেই কাজই করেন। আপনারা জানেন, খুবই পরিচিত মুখ হয়ে উঠেছেন প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষ। তাকেও তো অনেক হেনস্থা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, কেস টেস দিয়ে। কদিন তো ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল, কিন্তু আজকে যে খবরটা এসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, কলকাতা হাইকোর্ট থেকে, সেটা হচ্ছে যে বেশ কয়েকটা কেস বিভিন্ন থানার, সেই সবকটা কেসেতেই কলকাতা হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে। এবং পুলিশ যে কেসটাতে একেবারে ধরবো করছিল, যে কোনো মুহূর্তে ধরে ফেলবো, কালনা থানা বর্ধমানের, সেটাও স্টে। তো আমি এই নিয়ে কথা বলবো। শুদ্ধশীল ঘোষকে অনলাইনে নিয়েছি আরামবাগ টিভিতে, দেখতেই পাচ্ছেন। শুদ্ধশীল, আজকে কি খুবই রিলিফ লাগছে? অবশ্যই, আজকে তো মহামান্য কলকাতা হাইকোর্ট একটা বড়সড় রিলিফ দিলেন। 1 তারিখে একটু রিলিফ পেয়েছিলাম, কিন্তু তাহলেও দুশ্চিন্তার রাত্রি তো ছিলই, সেটা ফাইনালি আজকে অনেকটাই কাটলো। কি কষ্ট বলো তো আমাদের, ঘর ছেড়ে আজ ছেড়ে পরিবার ছেড়ে থাকতে হয়, এমন সব ধারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে কোনো সময় ধরে ফেলার একটা সুযোগ তৈরি করা, আইনি কৌশল নিতে হয় আমাদেরকে, কিন্তু আলটিমেটলি সেই পুলিশকে মুখ থুবড়ে পড়তে হয় হাইকোর্টের সামনে। আবারও হয়েছে, আজকে কটা কেসে হয়েছে স্টে? আজকে 3টে কেস ছিল মোট। আমাকে এখন অব্দি আমরা যতটুকুনি জানি, বা পুলিশ আমাকে যা নোটিশ পাঠিয়েছে, আমার বাড়িতে সার্চ করেছে, তার বেশি 5খানা কেস হয়েছিল। দুটো সেই নর্থ বেঙ্গলের, একটা মাটিগড়া, একটা শিলিগুড়ি, যেগুলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 1 তারিখে জাস্টিস অমৃতা সিনহা মাননীয় বিচারপতি তিনি হিয়ারিং করেছিলেন। এবং মাটিগড়ার কেসটা যে ফলস এবং মোটিভেটেড, সেটা তো কোর্টের সামনেই প্রুভ হয়ে গেছে। ছেড়ে দেবো খেতে পাচ্ছি অবস্থা, তারা নিজেরাই কেসটা তুলে দিয়েছে, ফলে সেটা ক্লাস হয়ে গিয়েছিল। শিলিগুড়িটাই স্টে ছিল। আর আজকে 3টে কেস ছিল, যার মধ্যে সব থেকে মারাত্মক ছিল কালনা থানা, যারা আমার বাড়িতে সার্চ অপারেশন চালিয়েছিল। এবং সেইটা হয়ে যাওয়ার পর আরো 2টা অ্যাডিশনাল কেস দেওয়া হয়েছিল, একটা ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানা আর একটা কাকদ্বীপ থানা। সেই দুটো তো মোট 3টে কেসে আজকে স্টে দিয়ে দেওয়া। তবে এখানে একটা কথা আমি বলবো, যে এটা আমাদের কষ্ট বা এই জায়গাটা আমি ভাবে দেখছি না। দেখো, আমরা যে লাইনটাই আছি, এই যে ইউটিউবে সত্যি কথা বলবো, তাতে এই ধরনের জিনিস আমাদের উপর আসবে, এটা মানসিক প্রস্তুতি কোথাও একটা আছে। কিন্তু সব থেকে মুশকিলের কি ব্যাপারটা হচ্ছে জানো, আমার একটা 8 বছরের ছোট শিশু আছে, তোমারও 2টো বাচ্চা আছে। তাদেরকে, আমার স্ত্রীকে, আমার বাড়ির আশেপাশে যারা রয়েছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন, তাদেরকে যে মেন্টাল হ্যারাসমেন্ট এরা ফেলছে না, এই একটা যে ফ্যামিলিতে করছে, সেইটা সব থেকে কষ্টের জায়গা। একেবারে বুঝছে না যে এদেরও নিজেদেরও পরিবার আছে। এইভাবে পরিবারকে একটা হেনস্থা করা। আমার ছেলেটা আজকে 3 সপ্তাহ ঘুমোতে পারেনি টেনশনে। এটাই তো কষ্টের। আমার বাচ্চা দুটোকে এমনভাবে করা হয়েছিল, আজও তারা ট্রমার মধ্যে থাকে। পুলিশ এলে একটা অন্য রকমের ব্যাপার তাদের মধ্যে আসে। এটা তো বোঝে নাকি? নিশ্চয়ই বোঝে। আমার ছেলের মতো ট্রমা ঢুকে গেছে। আজকে বাড়িতে যদি কেউ কলিং বেল বাজায়, আমার ছেলে আসে, পড়াশোনা করছে, ব্যাঙ্গালোরে ছিল, হি ইজ ভেরি স্মার্ট। আগেও যখন বাড়িতে পুলিশ এসেছিল, ও খুব ভালো হ্যান্ডেল করেছিল, ভয় পায়। কিন্তু এইবারে যে জিনিসটা করে দিয়েছে, কলিং বেল বাজলে আমার ছেলে দরজা খুলতে ভয় পাচ্ছে। ঘরে এসে বলছে, মা কেউ এসেছে। কোন রকম ট্রমাটাইজ জায়গায় নিয়ে গেছে। এই দরজা খুলছে, বাইরে বন্দুক নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, 20-22 জন, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দাও। এই যে জায়গাটা এরা করছে, এরা ভুলে যাচ্ছে এদেরও একটা পরিবার আছে, পরিজন আছে। একটা ছোট শিশুর উপরে এই ধরনের মানসিক অত্যাচার করছে। আমাদের সঙ্গে লড়তে লড়তে কতখানি নিকৃষ্ট মানসিকতার জায়গায় চলে গেছে, এটা বোধহয় তার সব থেকে বড় উদাহরণ, যেটা আমার ব্যক্তিগতভাবে প্রচন্ড খারাপ লেগেছে। আমাদেরকে করুক, ধরুক, জেলে করুক, আমার কিছু এসে যায় না। এখানে যখন এসেছি, জেলে যেতে হবে, এই মানসিক প্রস্তুতি আছে। পরিবার এবং ছোট শিশুদের উপরে এরা যেটা করছে, এটা মেনে নেওয়া যায় না। এটাই তো করে, আর কি বলবো। আমি তো নিজে ভুক্তভোগী। আমি তো বলছিলাম যে আমার বাচ্চাদেরকেও তুলে নিয়ে চলে গেছিলো থানাতে। তো যাই হোক, কলকাতা হাইকোর্ট তো স্টে করেছে। আর হঠাৎ করে বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে আসা, ঢুকে পড়া, সব কিছু নিয়ে চলে যাওয়া, তারপরেই আবার নোটিশ, পক্সো ধারা, বাপরে বাপ। তো কিছু তো তাহলে এখনো পর্যন্ত কিছু করতে পারলো না, হাইকোর্টে তো মুখ থুবড়ে পড়লো একেবারে, নাকি কোনো পক্সো কিছুই চললো না? আমি দেখো, ধারা বা কি হয়েছে সেগুলো আমি বিস্তারিত বলবো না, কেননা এখনো তো
ওয়াশ হয়ে যায়নি যে আমি এই বিষয়গুলো নিয়ে বলবো, তখন আবার বলবো হয়তো বিচার প্রক্রিয়াকে আমি ব্যাহত করছি, এই ধরনের আমি ধারাগুলো বলবো না। তবে হ্যাঁ, এইটুকুনি আমি অন্তত বলতে পারি, কারণ এই এদের সঙ্গে লোকের টেকনিক্যালি আইনি লিগালি অনেক কিছু ব্যাপার তো শিখছি আমাদের আইনজীবীদের। সেখানে আমাকে ইনিশিয়ালি যেটাতে সার্চ অপারেশন করা হয়েছিল, আজকে মাননীয় বিচারপতি সেইখানেই চেপে ধরেছিল যে আপনাদের হাতে, পুলিশের হাতে তো পাওয়ার এলো কি করে যে আপনারা গিয়ে সার্চ অপারেশন করবেন, এবং সেই সার্চ অপারেশনটাকে জাস্টিফাই করা, সেই সিজারটাকে জাস্টিফাই করা, সেটা নিয়ে একাধিক অসত্য ভাষণ হয়েছে। মিথ্যা কথাটা আমি বলবো না, অসত্য ভাষণ হয়েছে। সেটা মাননীয় বিচারপতি বুঝতে পেরেছেন, এবং তারা এটাও বুঝতে পেরেছেন যে প্রথমে তো 41 এর নোটিশ দিয়ে কিছু করতে পারবো না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কিছু করতে পারবো না, এমনকি সার্চ সিজার করে সমস্ত কিছু নিয়ে গিয়েও কিছু করতে পারবো না। তাই এমন কিছু ধারায় এদেরকে যুক্ত করে দাও যাতে করে একটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায়। দেখো এরকম কঠিন ধারা এবার এদের বিরুদ্ধে তোমরা ইন্টারভিউ দেবে, এগুলো দেওয়া যেতে পারে না। তোমাকে একটা এক্সাম্পল দিই, এর আগে কসবা থানায় আমার একটা কেস হয়েছিল 2022 সালে। সেখানে কোনো এক মিস্টার দেবনাথ, আমি তার নামটাও বলছি না, তার মনে হয়েছিল আমি একটি ভিডিওতে কয়লা ভাইপো শব্দটি ইউজ করেছি। সেখানে নাকি রাজ্যের কোনো এক মাননীয় সাংসদের সম্মানহানি হয়েছে, সেই জন্য আমার বিরুদ্ধে এফআইআর করা উচিত। তো প্রথমে তো তাকে ধরা উচিত ছিল যে ভাই এই কয়লা ভাইপো ইকুয়াল টু সেই সাংসদ, তুমি সেটাকে প্রমাণ করো, কিন্তু পুলিশ সেটা করেনি। আমাকে 41 এর নোটিশ করেছিল, আমি গিয়েছিলাম, ইন্টারোগেট করেছিল, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংকে যে নোটিশটা পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেটা কি নোটিশ জানো? সেখানে বলা হয়েছিল আমার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ আছে, সেই জন্য আমার অ্যাকাউন্টে জঙ্গি সংগঠনে কোনো লেনদেন হয় কিনা এটা দেখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। ফলে ইমিডিয়েটলি আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এইবার মজার ব্যাপার হচ্ছে, সেই সময়ে একাধিক এরকম ইউটিউবার, সন্ময়দার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছিল, তো সন্ময়দা হাইকোর্টে গিয়েছিলেন, আর আমি তখন ব্যাঙ্গালোরে থাকতাম, আমি এসে কলকাতা হাইকোর্টে যাবো ভাবছিলাম। তো সন্ময়দার সঙ্গে পরামর্শ করি, যেহেতু উনি গেছেন, তো উনি তখন আমাকে সাজেস্ট করেছিলেন যে দেখো আমার তো হিয়ারিংটা হচ্ছে, এখানে যে রায়টা হবে যদি সেটা চলে আসে তারপর তুমি কোর্টে যাও, তোমার ক্ষেত্রে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমি সেটার জন্য ওয়েট করছিলাম, আমি মামলা করিনি। তারপর দেখলাম তার দিন দুয়েকের মধ্যে সন্ময়দার অ্যাকাউন্ট খুলে দিতে বলেছে কোর্ট। সাথে সাথে মানে রায় বেরিয়েছে তার 15 মিনিটের মধ্যে আইও আমাকে ফোন করেছে হোয়াটসঅ্যাপ কলে, যাতে আমি কলটা রেকর্ড করতে না পারি, করে বলছেন যে আপনার অ্যাকাউন্ট আমি খুলে দিয়েছি, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি এটা নিয়ে প্রকাশ্যে কোনো ভিডিও বানাবেন না। তাহলে ভাবো, আমার বিরুদ্ধে জঙ্গি যোগের মতো ভয়ঙ্কর অভিযোগ, তার কোনো তদন্ত পুলিশ করলো না, আমার অ্যাকাউন্ট ক্লোজ করেছিল, আবার নিজেরাই খুলে দিল। আজকে 2 বছর হয়ে গেছে, 2022 সালের আগস্ট মাস থেকে আজকে 2024 অক্টোবর, 2 বছরের বেশি সেটা নিয়ে চার্জশিট ফ্রেম করতে পারেনি। সুতরাং যে ধারাগুলো যুক্ত করছে সেগুলো ভারী ভারী ধারা লাগিয়ে দিচ্ছে যাতে করে কোর্টকে প্রভাবিত করা যায়। তারপর পরবর্তীকালে প্রমাণ করতে পারবো না, করবো না, কোর্টের ভাষায় ঠাস ঠাস করে থাপ্পড় পাবো, সেগুলো আর কিছু এসে যায় না। এদের গায়ের চামড়া এতখানি না, আমি একটা কথা বলবো, এই যে এদের না কিরকম একটা অভ্যাস হয়ে গেছে যে ধারা দিয়ে দিই, ভুলভাল কেস দিয়ে দিই, কি আর হবে, কোর্টে গিয়ে না হয় ওটা স্টে হবে বা মুখ থুবড়ে পড়বো, কিন্তু কোর্ট তো আর কড়া কোনো স্টেপ নেবে না। আসলে এটা একটা না সাহস হয়ে গেছে, যা কিছু হবে ওই একটু ভৎসনা করে ছেড়ে দেবে বা বলবে না এটা চলবে না, এই মামলা এগোতে পারবে না, এটাই সাহস। আমরা যেন কত একটা আশা করছি যে শুধু ভৎসনা করে 2-4টে কথা বলে দেওয়া না, এইসব আইও বা পুলিশ অফিসারদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনো শাস্তিমূলক ব্যবস্থা যদি করা যায়, তাহলে এইসব ভুলভাল কেস দিয়ে মানুষকে হেনস্থা করার এই যে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে সেটা বন্ধ হবে। একদমই তাই। মানে আমারও বিচার প্রক্রিয়াটা দেখে যেটুকুনি মনে হলো, তাতে আমার মনে হলো যে মহামান্য আদালত কিন্তু এটা বুঝতে শুরু করে দিয়েছে, এই যে কেসগুলো হচ্ছে সেই কেসগুলো শুধুমাত্র মেন্টাল হ্যারাসমেন্টের জন্য এবং এদের মুখ বন্ধ করার জন্য। সুতরাং যে কথাটা তুমি বললে যে আয়োদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, তবে আমি বলবো শুধুমাত্র আয়োদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই, একাধিক জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা দরকার আছে। কোথায় কোথায়? এক নম্বর হচ্ছে যারা কমপ্লেন করছে। ধরো আমি আজকে ইউটিউবে একটা কথা বললাম, শফিকুল ইসলাম খুব দুষ্টু লোক, তাহলে তোমার মানহানি হলো, শফিকুল ইসলাম আমার বিরুদ্ধে মামলা করতে পারে, কিংবা শফিকুল ইসলাম ইকুইভ্যালেন্ট টু আরামবাগ টিভি, যেহেতু শফিকুল ইসলামকে আমি অপমান করলাম, আরামবাগ টিভির অপমান হলো, আরামবাগ টিভি এজ এ সংস্থা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। পাশ দিয়ে একজন রামশ্যাম যদুমুর্মু হেঁটে যাচ্ছে, তার হঠাৎ মনে হলো যে এই কথাটা শুদ্ধশীল বলেছে, তাতে শফিকুল ইসলামের এবং আরামবাগ টিভির অপমান হয়েছে, সেই জন্য পুলিশের এখানে ঢোকা উচিত। সে গিয়ে কমপ্লেন করলো, পুলিশ সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে দিল। এই যে কমপ্লেন যারা করছে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কেন আমি বলছি, আমার যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কেসটি হয়েছে, আমি সেখানে ফিজিক্যালি ছিলাম না, কিন্তু পরবর্তীকালে আইনজীবীদের কাছে শুনলাম, সেখানে একজন পাবলিক প্রসিকিউটর নিজের পজিশনটাকে ইউজ করে পুলিশকে এমন ভাবে প্রথম থেকে মোটিভেট করতে চাইছে যে একে শাস্তিটা দাও।
এবং তার স্পেলিং মিস্টেক থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে বিচারপতি সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে যারা কমপ্লেন করছে তাদেরও কিন্তু একটা ব্যাপার, না না ওটা তো বলা আছে ওই পাল্টা মানহানি আবার করার ফের পাল্টা প্রসেস করতে হবে তার বিরুদ্ধে, একটা লেন্দি প্রসেস। কিন্তু স্পটলি মানে যারা দেখো আমরা যেটা ভুক্তভোগী আমরা বুঝতে পারছি পরিষ্কার, পুলিশ যদি না চায় তাহলে কিন্তু এইগুলোকে এইভাবে এগোনো যায় না। সুতরাং পুলিশকে কৈফিয়ত দিতে হবে। শুধু মুখ থুবড়ে পড়া বলে আমরা যে কথাগুলো বলি, অ্যাকচুয়ালি তো মুখ থুবড়ে পড়ে না, নির্লজ্জ তো না, এদের যা বললো কোনো যায় আসে না, ও চলো আবার ভুল কেস। এই যে এত কেস আমাদের নামে হচ্ছে, এত আমরা স্টে করছি, তারপরেও তো বন্ধ করছেন না। কেন বলছি আমি, কেননা মাননীয় বিচারপতি ক্রস কোয়েশ্চেন করেছেন যে ঠিক আছে শুদ্ধশীল ঘোষ একজনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছে, সেই জন্য আপনি নাকি পুলিশের কাছে গেছেন, পুলিশ এফআইআর শুরু করেছে। এই যে রাজনৈতিক দলের নেতারা তারা বিচারপতিদের নাম ধরে ধরে যে অপমান করে, সেই সময় আপনারা সেই ভিডিওগুলো চোখে পড়েন, হ্যাঁ পড়েছে বলে, তাহলে সেগুলো নিয়ে কেন কমপ্লেন করেন? অর্থাৎ মাননীয় বিচারপতিরাও কিন্তু এটা বুঝতে পারছেন যে পুলিশ কি কাজটা করছে, কাদের দলদাস হয়ে কাজ করছে, কাদের ভয়ে টেবিলের তলায় লুকোচ্ছে, আর কাদের নির্দেশে তোমাকে আমাকে ধরতে এইভাবে ছুটে আসছে, এইভাবে রাজ্য জুড়ে। সেজন্যই তো বলছি যে পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের ব্যাপারটা হলে আমার মনে হয় বেটার হতো। যাই হোক শুদ্ধশীল, তার মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ। আচ্ছা আজকে কি হলো? কালনা, ডায়মন্ড হারবার থানা, আর একটা কথা কাকদ্বীপ, এই তিনটে জায়গারই স্টে হলো। পরবর্তী হিয়ারিং কবে? আমার নেক্সট হিয়ারিং এর ডেট দিয়েছে 28 তারিখ। তার আগে যেটা বলেছে রাজ্য যেহেতু অনেক অ্যাপিল করেছিল যে এটা নিয়ে ওই অনেক নতুন ধারাফারা অ্যাড করতে হবে, তো 5 সপ্তাহের মধ্যে ওদেরকে এফিডেভিট দিতে বলেছে এবং তার 1 সপ্তাহের মধ্যে আমরা যদি চাই কাউন্টার এফিডেভিট। ঠিক আছে, সে তো এফিডেভিট তো দিতে হবে, আমার ক্ষেত্রেও সেটা বলা হয়। যাই হোক, উত্তর থেকে দক্ষিণ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবকটা মামলায় মোটামুটি স্টে যা বুঝতে পারছি এবং কোয়াশের দিকেও যাচ্ছে। তো যাই হোক, রিলিফ, অনেকটা রিলিফ আমরা, হ্যাঁ ঠিক যে কথাটা তুমি বলছিলে যে আমরা কোনো চাপ ফিল করি না, কিন্তু পরিবারটাকে নিয়ে ভাবতে হয়। তো যাই হোক, সেই জায়গা থেকে এখন আপাততভাবে আবার কাজটা করার একটা মানে জায়গা তৈরি হলো, ভালোভাবে করা। কিন্তু এটাও ভাবতে হবে যে এই কেসগুলো স্টে হয়েছে, আবার নতুন কেসের নোটিশ চলে আসবে। সুতরাং নোটিশ আসতেই থাকবে। আমরা সামান্য কিছু ভুল করলেই ভুল ধরে মানহানি, যত মান সব ওদের, আমাদের আর কোনো মান সম্মান নেই। ওদের যত মানহানি হয়ে যাচ্ছে হলেই মানহানি কেস। আর মানহানি কেস আমি আমার ক্ষেত্রে একটা জায়গায় শুনেছিলাম, মানে জাস্টিস জয় সেনগুপ্ত বলেছিলেন যে মানহানি কেস হবে, আদালতের মাধ্যমে হবে, হঠাৎ করে এফআইআর কেন স্টার্ট করে দেওয়া হচ্ছে? তো পুলিশ এইসব করে, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে টিকলো না, পুলিশ তো আইন মেনে কাজই করছে না। কিন্তু আমাদেরকে লড়তে হবে, ভুলভাল কেস আবারও আসবে, আবারও আদালতের দ্বারস্থ হতে হবে। হাইকোর্ট আছে বলে আমরা এখনও কাজ করতে পারছি। তো লড়াই আমরা যেমন করছি ইন্ডিভিজুয়ালি, আর এমনি আমরা একে অপরের পাশেও থাকছি। তুমি কাজ করে যাচ্ছ, ভালো করে কাজ করো। আর আমাদের কোনো ইউনিয়ন নেই, কোনো সংগঠন নেই, কিন্তু আমরা একে অপরের পাশে থাকবো, এটা আমরা অঙ্গীকার করেই রয়েছি। শাসক যদি মনে করে যে একটা একটা করে ধরবা, গলাটা টিপে দেবো, এসব চলবে না। আমি দুটো কথা এখানে বলবো। একটা হচ্ছে যে দেখো, পুলিশ আইন মেনে কাজ করছে না বা এগুলো আইনসম্মত নয়, সেটা পুলিশ খুব ভালো করে জানে। তার কারণ যদি আইনসম্মত হতো, ওরা কিন্তু আদালতে নিয়ে গিয়ে আমাদেরকে বেইজ্জতটা করতে পারতো বা আমাদের ভুলটা ধরিয়ে দিতে পারতো যে দেখো সুকুশীল এই অন্যায় করেছে, শফিকুল এই অন্যায় করেছে। এবার অন্যায়টা তো অন্যায়, আদালতে বিচার করে বলতে হ্যাঁ অন্যায় করেছে, পুলিশ যে স্টেপটা নিচ্ছে সেটা ঠিক। ওরা কিন্তু সেটা যেতে পারছে না। আদালতকে কিভাবে বাইপাস করে এসে এদেরকে ট্যাকেল করা যায়, তারপর আদালতে গিয়ে মুখ থুবড়ে পড়বো, এই জায়গাটা তো পুলিশ বুঝে যাচ্ছে। আর 2 নম্বর তো কথা তুমি যেটা বললে যে আমাদের ইউনিয়ন নেই, না আমাদের ইউনিয়ন থাকা দরকার নেই, আমাদের ইউনিটি আছে। দেখো শফিকুল, একটা কথা বলতে পারি, তুমি মুসলিম আমি হিন্দু, তোমার নাম শফিকুল আমার নাম শুদ্ধশীল, এইসব আজকে নয়। আমি এই পুরো প্রসেসটাতে যেভাবে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য পেয়েছি, তোমার সাহায্য পেয়েছি, আমি একটা কথাই বলতে পারি, আমাদের দুজনের মাতৃগর্ভ হয়তো আলাদা হতে পারে, তোমার মা বাবা আমার মা বাবা আলাদা, কিন্তু কোথাও গিয়ে যদি একটা ভারত মাতার কথা ভাবি না, তুমি আমি 2 ভাই। আজকে তুমি আমার নিজের ভাই ছাড়া কিছু নয়, হয়তো পূর্বজন্মে কোনো রক্তের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আজকে আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যেটা এদের কাছে সব থেকে চক্ষুশূলের জায়গা। আমরা কেউ কাউকে হয়তো 6 মাস 1 বছর 2 বছর 4 বছর আগে চিনতাম না, কিন্তু এই লড়তে লড়তে আমরা যে ইউনিটিটা দেখিয়েছি, একে অপরের পাশে দাঁড়িয়েছি, এই যে নতুন একটা রিলেশন তৈরি হয়ে গেছে, এইটা বোধহয় এরা
স্বপ্নেও ভাবতে পারিনি যে কোনোদিন এই একা একা ইউটিউবার গুলো করতে পারবে, আর সেই জন্য জ্বালাটা আরো বেশি, সেই জন্য টাইপ দেওয়ার প্রসেসটা আরো বেশি হয়েছে। মানে এরা ভাবছে যে একটা একটা করে ধরবো, গলা টিপে দেবো, অন্যরা ভয় পেয়ে যাবে, কেউ কিছু বলবেন না, ভাববেন যে ও মরছে মরুক, আমার দেখার দরকার নেই বাবা। কিন্তু আমরা সবাই একে অপরের যে পাশে আছি সেটা আশা করি বুঝিয়ে দিয়েছি, আর এইভাবেই পাশে আমরা থাকবো। আর আমার তো জানো, আমার অ্যাকাউন্টটা কলকাতা হাইকোর্ট অর্ডার করেছে, কিন্তু এখন প্রসেস, এখনো অ্যাকাউন্টটা খোলেনি। মানে এখন ওই পুলিশকে অর্ডার কপি যাবে না, পুলিশের কাছে যাবে, অর্ডার গেছে, পাঠানো হয়েছে, ওরা আবার ব্যাংকে পাঠাবে, একটা প্রসেস লাগবে। আমি ভাবছি যে পুজোর মধ্যে আবার মানে অ্যাকাউন্ট খোলার অর্ডারটা করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু অ্যাকাউন্ট এখনো খোলেনি, কারণ প্রসেস আছে না, পুলিশের কাছে অর্ডার কপি যাবে, পুলিশ ব্যাংকে পাঠাবে, ব্যাংক দেখবে, কোনো প্রসেস নেই। আমি বলছি আমার অ্যাকাউন্ট যখন ক্লোজ করেছিল, আমাকে যাই ও ফোন করেছিল, বলেছিল 15 মিনিটের মধ্যে খুলে দিচ্ছি। আমি ব্যাংক ম্যানেজারকে ফোন করেছিলাম, বললো হ্যাঁ পুলিশের দিয়ে চলে এসেছে, পরের দিন সকালে আমার খুলে দিয়েছে। যাই হোক, আমার কিন্তু আমার শুক্রবার হয়েছে, এখনো খোলেনি। আর আমি একটা কথা বলেছিলাম, অ্যাকাউন্ট খুলে গেলে আমি ওই পিসি ভাইপোর নামে আমার পাড়ার কুকুরগুলোকে খাওয়াবো, তো আমি খাওয়াতে পারছি না, কারণ যেহেতু অ্যাকাউন্টটা খোলেনি। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনি কি ভুলে গেছেন, আপনি কি ভুলে গেছেন? না ভুলিনি, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাক, অর্ডারটা হয়েছে, ওপেন তো হবেই, তবে সামনে সেটা আমি চিন্তায় আছি যে নাম পিসি ভাইপোর নাম শুনলে কুকুরগুলো আসবে কিনা। তো যাই হোক শুদ্ধশীল, আমরা খুব রিল্যাক্সড, আমরা অতটা টেনশন নেই না, ঝড় ঝাপটা সামলে আমরা এগোতে জানি, এগোতে পারি, এই করি তো বছরের পর বছরটা কাটিয়ে ফেলছি। তো আমাদের লড়াই চলবে, ব্যাস পুলিশ চেষ্টা করে যাক, যত পারে চেষ্টা করুক, আমরা আমাদের কাজ করে যাব। পুলিশ মামলা করবে, আমরা হাইকোর্টকে ব্যবহার করে থাপ্পড় করে যাব। ভালো থেকো শুদ্ধশীল, এগিয়ে যাও, চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দর্শক শুনলেন শুদ্ধশীল ঘোষ, ইউটিউবার, তারও সব মামলা অনেক হয়েছে, আজকে বেশ কয়েকটি মামলাতে স্টে হয়েছে। যেটা বলছিলাম, একটা কেসে তো বিরাটই চেষ্টা হচ্ছিল ধরে ফেলার, তো সেটা পারল না পুলিশ। দেখা যাক আবার নতুন করে কোনো ছক কষে কিনা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।